ব্যাকোনারা জুজু নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মুন্না চাকমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কম বেশি আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি একটা ট্রিপে গিয়েছি। আই হোপ আপনারা অনেকেই গেস করে ফেলেছেন আমরা রিসেন্টলি কোথায় গিয়েছিলাম। তো সাজেকের ব্লগগুলো আস্তে আস্তে আমি দিব। এতদিন ধরে ঘোরাফেরা করাতে আমি একদমই ভিডিওগুলো এডিট করতে পারিনি। তো ফাইনালি আমি এডিট করা শুরু করে দিয়েছি, আস্তে আস্তে সব আপলোড হবে। তো আমাদের যাত্রা শুরু হয় কলাবাগান থেকে ঠিক 10টা বাজে। আমরা উঠেছিলাম শান্তি পরিবহনে। সাজেক যাওয়ার জন্য আপনি খাগড়াছড়িতেও নামতে পারবেন এবং দিঘিনালাতেও নামতে পারবেন। যেহেতু দিঘিনালা পার করেই আমরা সাজেক যাব, তাই আমরা ভেবেছি যে দিঘিনালা নামাটাই বেটার হবে। কিন্তু আপনারা খাগড়াছড়ি থেকেও জিপ গাড়ি, মাহেন্দ্র, চাঁদের গাড়ি, সিএনজি অনেক কিছুই পাবেন। সাজেক যাওয়ার জন্য ডিরেক্টলি ভাড়া করতে পারবেন। সাজেক যাওয়ার, থাকার, খাওয়ার অনেক রকম ভিডিও ইউটিউবে, ফেসবুকে রয়েছে। আমি ওরকম ডিটেলসে ভিডিও করব না। আমি অ্যাজ এ লোকাল হিসেবে আমি কিভাবে কম খরচে গিয়েছি সেটা একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। শান্তি পরিবহনে করে জনপ্রতি 820 টাকা করে আমরা দিঘিনালাতে পৌঁছাই সকাল 7টা 10 এমন করে। এরপর এক সিএনজি ড্রাইভারের সাথে আমরা যাই সাজেকের উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি পড়েছিল 700 টাকা। দিঘিনালা থেকে সাজেক 700 টাকা পড়েছিল জনপ্রতি। আমি সিএনজি ড্রাইভার এলিন্দার নাম্বারটা স্ক্রিনে লিখে দিব, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে সাজেক নিয়ে, তো আমি ইন ডিটেলস আরেকটি ভিডিও বানাবো যেটাতে আমরা কোথায় ছিলাম, কিভাবে গিয়েছি, কোথায় খেয়েছি, সবকিছু আমি ডিটেলসে ভিডিও দিব। আপনাদের কোনো কিছু জানার থাকলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুসারে ভিডিওটি মেক করব। আমি একজন পাহাড়ি হয়েও যদি পাহাড়ের প্রতি এতটা মুগ্ধ হয়ে থাকি, তাহলে আপনারা তো অবশ্যই পছন্দ করবেন এরকম আঁকা বাঁকা সুন্দর রাস্তা। পাহাড়কে ভালোবাসে না এমন কেউ হয়তো বা নেই। একটা সিক্রেট বলি, আমি কিন্তু প্রথমবারের মতো সাজেক যাচ্ছি। ঠিক 1 ঘন্টার ব্যবধানে আমরা সাজেকে পৌঁছাই 8টা 10 15 এমন করে। একটা রিসোর্টের চেক আউট টাইম নিম্নে 9টা কিংবা 9:30। আমরা যেহেতু 8টার দিকে পৌঁছাই, তো আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর আমরা ফুডানাকি বা ফুডাঙ্কি অনেকে বলে, এই রেস্টুরেন্টে আমরা ঢুকি। এদের অ্যাম্বিয়েন্স এত সুন্দর ছিল, কি সুন্দর করে বাঁশ দিয়ে ডেকোরেশন করা ছিল। এছাড়াও টেবিল ক্লথটা ছিল আমাদের ট্র্যাডিশনাল কাপড় দিয়ে। এছাড়াও পিছনে পাহাড়ের মেঘের এত সুন্দর একটা ওয়েদার ছিল। আর এদের সবসময় ভিড় থাকে, আমি যখনই গিয়েছি তখনই ভিড় পেয়েছিলাম। ভালো জায়গাগুলোতে একটু ভিড় হবে, এটা মেনে নিয়েছি। আমাদের রুমটা খালি হতে হতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখান থেকে পরোটা নিয়েছিলাম, ডিম ভাজি আর ডাল নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম, ছবি তুলেছি, তারপর ভিডিও করেছি। যেহেতু এত সুন্দর ডেকোরেশন করা ছিল আর ভিউ দেখে তো আমরা জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর সেখান থেকে বের হয়ে ভাবলাম একটু সামনের দিকে হাঁটা দেই, দেখি আশেপাশে কি আছে। তারপর একটা বড় গাছ দেখলাম, সেই গাছের নিচে বেশ ছায়া ছিল যেহেতু গরম। তারপর ছায়ার নিচে বসে আমরা বাতাস খাচ্ছিলাম। আর এত সুন্দর ভিউ দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ততক্ষণে আমরা রিসোর্টে কিন্তু এন্ট্রি করিনি। রিসোর্টটা ছিল আরো দারুণ, আরো জোস। ভাবলাম এই ওয়েদারে 1 কাপ কফি তো খাওয়াই যায়, তাই 1 কাপ কফি নিয়ে আরেকটু ভিডিও করলাম, আরেকটু ছবি তুললাম। তারপর 3জন বসে বসে গল্প করছিলাম। এরপর রিসোর্ট থেকে কল আসলো যে রুমটা খালি হয়ে গিয়েছে, আপনারা চাইলে এখন আসতে পারেন। যাওয়ার পথে দেখলাম এরকম সুন্দর করে ডেকোরেশন করা। রাতের বেলা মনে হয় এই লাইটগুলো জ্বললে আরো জোস লাগবে। এই রিসোর্ট গুলো হচ্ছে মেঘপুঞ্জি আই গেস। বেশ ভালো ছিল আর প্রাইসও হয়তো বা অনেক বেশি হবে, 7-8 হাজার। যার কারণে আমরা ওইরকম ভাবে আর দেখি নাই। যাই হোক, এগুলো আমাদের অকাদের বাইরে, যার কারণে আমরা এখান থেকে স্কিপ করে আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টটা ছিল কাদম্বিনী ইকো রিসোর্ট। আমরা অনেক ভেবে চিন্তে, অনেক দেখে শুনে এই রিসোর্টটা বুকিং করি। আর এই রিসোর্টটা হচ্ছে একদম সাজেক ঢোকার পথে, আই মিন লুই পাড়ার একদম শুরুর দিকে। এটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভিতরে ঢুকে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন। এই কটেজে 2টা রুম ছিল, 2টা পাশাপাশি ছিল, 101 আর 102। আমরা ছিলাম 101 নম্বর রুমে। ডিটেলস ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আমি ডিটেলস ভিডিওতে অনেক সুন্দর করে সবকিছু ডিটেলসে বলে দিব। এখন আমরা যাব লাঞ্চে। দেখছেন আমি কথা বলছি আর তারা কি করছে, মানে তারা কোনোদিন আমাকে অ্যাটেনশন দেয় না, তারা তাদের মতো ব্যস্ত থাকে, জানি না কি করে। যাই হোক, বেশ লম্বা একটা জার্নি করে যেতে এসেছি আমরা, বেশ টায়ার্ডও ছিলাম। তো গোসল টোসল করে অনেক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আর বেশ ক্ষুধাও লেগেছিল। হ্যাঁ, আমরা লাঞ্চটাও করবো সেই ফুডাঙ্কিতে। আর ফুডাঙ্কি লোকেশনটা বেশ একটু ভিতরে। এটা যেহেতু আমাদের রিসোর্টটা একটু সামনে, রুই পাড়ার একদম সামনের দিকে। আর ওটা রেস্টুরেন্টটা হচ্ছে একদম যে চার্চটা আছে সেই চার্চের পাশে। পেটে ক্ষুধা নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে দেখি বেশ ভিড়।
সবাই এত ব্যস্ত ছিল তো বুঝতে পারছিলাম না কি খাবো, আর ক্ষুধাও লেগেছিল। আমি একটু আমার পাহাড়ি আইটেমগুলো খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে শাক জিজ্ঞেস করলাম, শাক সিদ্ধ ছিল না, অ্যাভেলেবেল ছিল না ওই দিন। তো আমরা মরিচ ভুদিয়া, যেটা চাকমা ভাষায় মানে বলে, আর বাংলায় হচ্ছে তো চিকেন ভর্তা টাইপের। এখানে কিন্তু ভর্তা হলেও আমরা কিন্তু মরিচটা বেশি প্রেফার করি। এখানে হচ্ছে যেহেতু সবাই খেতে পারবে এরকম করে হচ্ছে চিকেনটা একটু বেশি দেওয়া হয়েছে, ঝালটা পরিমাণে একটু কম দেওয়া হয়েছে। তারপর নিয়েছি শুটকি ভর্তা, আর সালাদ তো ছিল, আর ছিল ডাল। কেমন লাগতেছে? হ্যাঁ, বর্ষা প্রতিবারের মতো এবারেও ট্যুরে এসে অসুস্থ, প্রতিবারই ওর কিছু না কিছু। আমার কাছে খুব ভালো লাগছে এই চিকেন গুদিয়েটা। হাইলি রেকমেন্ডেড আইটেম হচ্ছে চিকেন গুদিয়েটা। এছাড়াও কিন্তু ওদের অনেকগুলো আইটেম ছিল। আর আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমি ইউজুয়ালি ডাল খাই না, বাট ওদের ডালটাও আমার বেশ ভালোই লেগেছিল। পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে বের হই। তো ভিডিওটাকে আর লম্বা করছি না, নেক্সট পার্টে অনেক অনেক অ্যাক্টিভিটি থাকবে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।